এর অক্টোবর ঢাকায় যুদ্ধরত গেরিলা মুক্তিযোদ্ধাদের একের পর এক আক্রমণে দিশেহারা পাকিস্তানি বাহিনী। দখলদারদের হত্যা আর নির্যাতনে আগে থেকেই আতঙ্কের ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী। কিন্তু ঢাকার জনজীবন পুরোপুরি স্বাভাবিক এমনটা প্রমাণের উদ্দেশ্যে পাকিস্তানিরা তথ্যচিত্র বানিয়ে দেশে বিদেশে প্রচার করত। মিথ্যাচারে পূর্ণ তথ্যচিত্রগুলো তৈরি হতো ডিএফপিতে। শান্তিনগরের এই ভবনে ছিল তখন তথ্য অধিদপ্তরের কার্যালয়। জঘন্য সেই মিথ্যাচার বন্ধে গেরিলা যোদ্ধাদের একটি গ্রুপ ২০ পাউন্ড বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছিল তথ্য অধিদপ্তর। পাকিস্তানিদের মিথ্যা প্রচারণার স্বরূপ উন্মোচন করা সেই বিস্ফোরণের খবর বিশ্বের শীর্ষ সব সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার হয়। এই হামলাকে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বাঙালিদের মনস্তাত্ত্বিক বিজয় হিসেবে আখ্যা দিয়েছিল বিশ্ব মিডিয়া। In the heart of Dhaka, guerrilla sabotage units carry out a daring raid on the film section of the Pakistani administration's information office. With increasing frequency, Dhaka is rocked by explosions from bombs planted by Mufti saboteurs. The Bengalis have at last begun to win the psychological war against the Pakistan army. গেরিলা যোদ্ধাদের দুঃসাহসিক সেই গ্রুপটির নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। তুমি তো ভালো তিন চারটা অপারেশন ছিল তোমার, যেটা জানি। একটা তোমার অপারেশন ছিল ওই সময় খুব মানে ইয়ার জন্য, যেটা ছিল নির্বাচন কমিশনের অফিস। তারপর আরেকটা ছিল তোমার ডিএফপি। আরেকটা তোমার অপারেশন ভালো ছিল তোমার এয়ারফোর্সের যে রিক্রুটিং সেন্টারটা। এগুলি ধরো তোমরা এই সাইডে তোমরা করছো, এইটা তুমি বলতে পারো। এখন একদিন বাইতুল মোকাররমই তখন সবচেয়ে বড় মার্কেট ছিল, ঢাকাতে এত মানে বিশাল আকার ধারণ করে নাই। এদিক দিয়ে আমরা যাচ্ছি, দেখি এই দু একটা দোকানে এই ধরনের টেলিভিশনের ক্যামেরা দিয়ে ছবি টবি তুলছে আর কি। তো তারা একটু কিউরিওসিটি হলো, খোঁজ কী হচ্ছে এখানে। বললো যে এরা তো মানে ঢাকা শহরের যে একটা একেবারে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে সেটা দেখানোর জন্য এই যে চিত্তে পাকিস্তানি খবর টবর দেখায় ডিএফপি, তারা এইসব শুটিং করছে। তা আমাদের মাথায় ঢুকলো তাহলে তো ডিএফপিকে ধরতে হয়। তা আমরা সেইভাবেই করে একদিন তিনজন যে ওই এরকম ছুটির দিন মানে হাফ অফিস যেদিন ছিল আর কি, সম্ভবত শনিবার, তো যে আমরা একটা ব্যাগের মধ্যে 2টা স্টেন গান ওই এক্সপ্লোসিভ নিয়ে ওখানে আমরা যাই এবং আমরা সেখানে 20 পাউন্ড এক্সপ্লোসিভ দিয়ে ওখানে বিস্ফোরণ ঘটাই। ৭১ রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ অপারেশন হয় তৎকালীন পশ্চিম পাকিস্তান নির্বাচন কমিশন অফিসে। যে সকল জাতীয় সংসদ সদস্য ও প্রাদেশিক পরিষদ সদস্য বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন তাদের আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচনের প্রস্তুতি চলছিল কমিশনে। গেরিলাদের ঘটানো বিস্ফোরণে রাজারবাগ পুলিশ লাইনের উল্টো দিকে কমিশনের 2টি বাড়ির একটির একাংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়। হামলার পরে নির্বাচন স্থগিত করতে বাধ্য হয় নির্বাচন কমিশন। শহীদ জননী জাহানারা ইমামের ৭১ দিনগুলো গ্রন্থে গুরুত্ব সহকারে স্থান পেয়েছে এই অপারেশন। পাক শাসকদের বুকে কাঁপন ধরিয়ে দেয়া এই 2টি হামলা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের কাছে বিমান বাহিনীর রিক্রুটিং অফিস আর পিলখানার গেটেও সাদেক হোসেন খোকার নেতৃত্বে চালানো হয়েছিল দুঃসাহসিক হামলা। আজিমপুর কবরস্থান সংলগ্ন গেটে গ্রেনেড হামলায় তৎকালীন ইপিআর বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয়।
এই অপারেশন চালাতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাদেক হোসেন খোকা। সাহসী মুক্তিযোদ্ধা বললে যথেষ্ট হবে না, কারণ যে লোক বর্ডার ক্রস করে বোমা হাতে নিয়ে পাকিস্তানের আর্মির বুয়ো ভেদ করে তার বাথরুমে বোমা রেখে দেয়, ওটা কি খালি সাহস বলবো? ওটা সাহসের থেকে অনেক বেশি। স্বাধীনতার প্রাক্কালে মুক্তিবাহিনীর আক্রমণের ভয়ে বন্ধ হয়ে যাওয়া ঢাকা রেডিও এবং টেলিভিশন পুনঃ সম্প্রচারে আনার ব্যবস্থা করেছিলেন সাদেক হোসেন খোকার নেতৃত্বাধীন গেরিলা গ্রুপটি। 18 ডিসেম্বর থেকে 1971-এ বাঙালি সম্প্রচার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করেন তারা। বাঙালির শ্রেষ্ঠ গৌরব মহান মুক্তিযুদ্ধ। পরাধীন দেশের শত্রু কবলিত ভূখণ্ডে সবচেয়ে ভয়ঙ্কর রণাঙ্গন ছিল রাজধানী ঢাকা। রাজধানী যার দখলে গোটা দেশও তারই কবজায়। পাক বাহিনীর শক্তি ঢাকায় কেন্দ্রীভূত থাকায় এটা ছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রণাঙ্গন। আর সেই শ্রেষ্ঠ সময়ের এক দুর্ধর্ষ গেরিলা ছিলেন সাদেক হোসেন খোকা। 71-এ সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনার্সের 3য় বর্ষের ছাত্র। আমার মনে পড়ে এখন আগরতলা শহরে বটতলা একটা জায়গা, একটাই রাস্তার উপর আগরতলা শহরটা, সেখানে সিপিএম অফিসে যে আমাদের নেতৃবৃন্দদেরকে পাই, এবং সেখানে যে বোধহয় যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পরে তখনই একটু মুখ হাত ধুয়ে ওখান থেকে আবার আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় 2 নম্বর সেক্টরে খালেদ মোশাররফ, এটিএম হায়দার, তাদের অধীনে প্রশিক্ষণ নেওয়ার জন্য। সেখানে আমাদের শহীদুল্লাহ খান বাদল, সে ঢাকার আমাদের সকলেরকে গ্রহণ করেন আর কি, যে রিসিভ করলেন যে, এবং বিভিন্ন গ্রুপে ভাগ করে বিভিন্ন ব্যারাকে আমরা উঠে গেলাম এবং এই প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু হলো। তরুণ সাদেক হোসেন খোকা যুদ্ধে গিয়েছিলেন মাকে, এমনকি পরিবারের অন্য কাউকে কিছু না জানিয়ে। ভারতের আগরতলায় যুদ্ধের ট্রেনিং নেন কর্নেল খালেদ মোশাররফের নেতৃত্বাধীন 2 নম্বর সেক্টরে। আমি আরো শপথ করিতেছি যে মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। প্রশিক্ষণ শেষে মেজর হায়দারের নেতৃত্বে কুমিল্লার সালদা নদী ও মন্দুভাত এলাকায় পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন সাদেক হোসেন খোকা। রাজধানীতে পৌঁছেই তিনি তার কমান্ডের 40 জন মুক্তিযোদ্ধাকে 20 জন করে 2টি সাব কমান্ডে ভাগ করেন, যার একটি গ্রুপের নেতৃত্বে ছিলেন জনপ্রিয় পপ গায়ক আজম খান। আব্বাকে বললাম যে আব্বা এরকম আমি যুদ্ধে যেতেছি, মাথা নিচু করে বললাম। আমি মনে করলাম এই থাপড় দিল বা একটা লাঠি কিছু একটা দিল বুঝি। আব্বা চুপ করে কথাটা শুনে বললো যে ঠিক আছে তুই যুদ্ধে যাবি ভালো কথা, কিন্তু স্বাধীন না করে দেশে ঘরে ফিরতে পারবি না, তোকে স্বাধীন করে ঘরে ফিরতে হবে। সালাদ করে চলে যুদ্ধ করেছি, রেখেছি বাংলার মান, আমি গেয়েছি মুক্তির গান, মুক্ত করেছি এই কোটি কোটি প্রাণ, আমি গেয়েছি যুদ্ধের গান, স্বাধীন করেছি এই কোটি কোটি প্রাণ। গণমানুষের প্রকৃত মুক্তির স্বপ্নে বিভোর সাদেক হোসেন খোকা স্বাধীনতা সংগ্রামের এক অসম সাহসী যোদ্ধা হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধা হিসেবে বিশেষ কোনো খেতাব পাওয়ার সুযোগ এড়িয়ে গেছেন সাংগঠনিক সিদ্ধান্তে।
মুক্তিযুদ্ধের আগে থেকেই সাদেক হোসেন খোকা ছিলেন এক উত্তাল সময়ের ফসল। দেশে দেশে তখন উপনিবেশবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, স্বাধীনতা সংগ্রাম, সমাজ পরিবর্তনের বিপ্লবী সংগ্রাম ছিল প্রবল। বামপন্থী রাজনীতির সেই স্বর্ণযুগে তিনিও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন। ইতিহাস পাঠ করতে অনুরোধ জানাই। গুলি চালিয়ে দেশ শাসন করা যায় না, সরকারের পতন হয়, সরকার ধ্বংস। মূলত মজলুম জননেতা মাওলানা ভাসানীর ব্যক্তিজীবন, রাজনৈতিক অঙ্গীকার, ত্যাগ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রথম যৌবনী ছাত্র ইউনিয়নে যোগ দিয়েছিলেন সাদেক হোসেন খোকা। পরে 1967 পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা সদর দক্ষিণের সম্পাদক এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ছিলেন। তিনি 1968-69 সালে আইয়ুব বিরোধী গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 69-এর গণ অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধু যখন জেলে, মাওলানা ভাসানীর নেতৃত্বে পরিচালিত আন্দোলনে তরুণ যুবকদের মধ্যে সাদেক হোসেন খোকা ছিলেন অগ্রভাগে। দৈনিক বাংলা সহ কিছু পত্রিকা এবং নওয়াব হাসান আসকারী ও খাজা শাহাবুদ্দিন সহ কিছু ব্যক্তির গণবিরোধী ভূমিকা বন্ধে তাদের বাড়িতে অগ্নিসংযোগের দুর্ধর্ষ আন্দোলনেরও পুরো ভাগে ছিলেন তিনি। এসব ঘটনা সমগ্র পৃথিবীতে আন্দোলনের কথা ছড়িয়ে দেয় এবং আইয়ুব খানের পতন ত্বরান্বিত করে। মুক্তিযুদ্ধ শেষে আবারও সাদেক হোসেন খোকা আত্মনিয়োগ করেন ছাত্র ইউনিয়নের রাজনীতিতে। তবে ছাত্রজীবন শেষ না হতেই 1977 সালে বিপুল ভোটে ঢাকা পৌরসভার কমিশনার নির্বাচিত হন তিনি। ক্ষমতার অবৈধ দখলদার এরশাদ বিরোধী তরুণদের আন্দোলনে প্রথম সারিতে ছিলেন সাদেক হোসেন খোকা। 9 বছরের দীর্ঘ সংগ্রামের পর ভোটাধিকার পাওয়ার নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তরুণ সাদেক হোসেন খোকা বিপুল ভোটে পরাজিত করেন আওয়ামী লীগ সভানেত্রী ও পরবর্তীতে 3 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বয়সে তরুণ, কর্মঠ ও হৃদয়বান রাজনীতিক সাদেক হোসেন খোকাকে নির্বাচিত করেন সূত্রাপুর ও কোতোয়ালি এলাকার জনগণ। প্রথমবার নির্বাচিত হয়ে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের 5 বছরে তিনি দেশে খেলাধুলার উন্নয়ন ও সম্প্রসারণে অভূতপূর্ব সাফল্য প্রদর্শন করেন। তার নেতৃত্বে স্বল্প সময়ের নোটিশে ঢাকায় সফল সাব গেমস আয়োজন হয়, যা এ যাবৎকালের অন্যতম জাঁকজমকপূর্ণ আয়োজন হিসেবে স্বীকৃত। ঢাকায় আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়াম, হকি স্টেডিয়াম ও অ্যাথলেটিক টার্ফ নির্মাণ সহ সকল জেলায় নতুন স্টেডিয়াম নির্মাণ ও পুরাতন স্টেডিয়ামগুলো সম্প্রসারণ হয় তাঁর সময়ে। এছাড়া দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন জেলায় 15টি যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন করেন তিনি। দেশের শীর্ষস্থানীয় এই ক্রীড়া সংগঠক ছাত্র জীবন থেকেই খেলাধুলার উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। মুক্তিযুদ্ধ থেকে ফিরেই 1972 সালে ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করে ক্লাবকে 3 বছরের মধ্যে 3য় বিভাগ থেকে প্রথম বিভাগে উন্নীত করেন। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা
সাদেক হোসেন খোকা ঢাকা ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ ক্লাবের গভর্নিং বডিরও চেয়ারম্যান ছিলেন। সাদেক হোসেন খোকা ভাই বাংলাদেশের স্পোর্টস জগতের অন্যতম একটি নাম এবং অ্যাজ এ স্পোর্টস অর্গানাইজার এবং একজন বাংলাদেশের একজন ফুটবল প্রেমী হিসেবে তার সুনাম রয়েছে সর্বক্ষেত্রে, এবং এটা বাংলাদেশের ফুটবলের ইতিহাসে এটা সবসময় বাংলাদেশের যারা স্পোর্টসের সাথে জড়িত আছে তারা সবসময় এটা স্মরণ রাখবে। উনি স্পোর্টস মিনিস্টার যখন ছিলেন তখন তিনি বাংলাদেশের যে ডাম্পার যেই শুরুটা হয়েছিল তিনি তার হাত দিয়ে শুরু করেছেন। পাশাপাশি উনি যখন মেয়র ছিল তখন বাংলাদেশের যে পাইনিয়ার লিগ যেটি হয় সেখানে তিনি প্রায় 10 বছর মেয়াদি একটি স্পন্সর করে দিয়েছিলেন ঢাকা সিটি কর্পোরেশন থেকে। এবং পাশাপাশি বাংলাদেশের ফুটবল এবং স্পোর্টস যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে গিয়েছে তখনই খোকা ভাই আমাদের মাঝে চলে এসছেন এবং চেষ্টা করেছেন বাংলাদেশের স্পোর্টসকে ডেভেলপ করার জন্য। তার নিজস্ব যেই তহবিল থেকে তিনি বারবারই আমাদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং বাংলাদেশের স্পোর্টসকে সবসময় তিনি এগিয়ে নেওয়ার জন্য সক্রিয় ভূমিকা রেখেছেন। সাদেক হোসেন খোকা শুধু সংগঠক হিসেবে নয়, উনি খেলোয়াড়দেরকে আগামী দিনে যে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য বিভিন্নভাবে শুধু উনি ব্রাদার্স ক্লাবের ব্রাদার্সে নয় অন্য ক্লাবের খেলোয়াড়দেরকে উনি অনুপ্রাণিত করতেন এবং যাতে এই খেলোয়াড়রা এই দেশের নাম সুনাম বয়ে আনতে পারে এই ধরনের বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতেন। সাদেক হোসেন খোকা সাহেব একজন পরিপূর্ণ ক্রীড়া সংগঠক ছিলেন। উনি এই সংগঠন থেকে আরম্ভ করে এই খেলার মাঠ থেকে উনি পরে ক্রীড়ামন্ত্রী পর্যন্ত হয়েছেন এবং ক্রীড়ামন্ত্রী হয়েও ওই দেশের খেলাধুলাকে উন্নয়নের জন্য উনি কাজ করেছেন। ক্রীড়ামন্ত্রী হিসেবে ওনার এক্সট্রা কোনো একটা গুরুত্ব বহন করে এই ধরনের কোনো আচরণ আমাদের সাথে করেনি। আমরা একইভাবে যে ভাই ভাই হিসেবে বন্ধু হিসেবে আমরা প্রত্যেকে একত্রে কাজ করেছি, সকলে মিলে যে ফুটবলের উন্নয়নের জন্য বা দেশের সার্বিক খেলাধুলার উন্নয়নের জন্য কাজ করেছি। এবং যে কোনো অবসর সময়ে ওনার মন্ত্রী যখন ছিলেন আমরা যেটা দেখেছি, আমি তখন ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি, উনি হঠাৎ করে তো ফোন করতেন যে ভাই আমি আসতেছি। অর্থাৎ উনি কিছু অবসর কাটানোর জন্য বা পুরানো যে অভ্যাস যুগ রয়ে গেছে সেটার জন্য আসতেন, কিছু রিল্যাক্স করতেন, হয়তো ফুটবলে আলোচনা হতো এবং তখন আমরা খোলামেলাভাবে আমরা একত্রে বিভিন্নভাবে মিশতাম এবং অন্যান্য বন্ধুবান্ধব যারা আমরা সংগঠক ছিলাম সকলে মিলে তখন আড্ডা মারতাম। তো এটা ছিল ওনার একেবারে স্বাভাবিক একটি আচরণ ছিল। ওই যে মন্ত্রী হিসেবে ভিন্ন একটা জাত, ভিন্ন একটা কিছু এরকম কোনো কিছু আমরা ওনার মধ্যে দেখিনি। যেমন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব তৈরি করেছেন, তারপরে এই যে মুক্তিযুদ্ধ সংসদ ফুটবল টিম তৈরি করেছেন, এটা বিরাট পাওয়া। তার মতো অর্গানাইজার আমার মনে হয় আমরা তাকে আমার মনে হয় লেটে তাকে আমরা জাতীয় পুরস্কার দিয়েছি। আর একটা পরিচয় হচ্ছে কি স্পোর্টস অর্গান তো ভালো ছিল, তারপর কিন্তু সে কিন্তু খুব ভালো গোলকিপার ছিল, খুব ভালো গোলকিপার ছিল। পিছিয়ে পড়া ফুটবলের পুনর্জীবনে তিনি বারবার পদক্ষেপ নিয়েছেন। 90-এর দশকে ডাম্পা কাপ প্রবর্তন এবং সবশেষ ঢাকা সিটির মেয়র থাকাকালে 10 বছরের জন্য আর্থিক পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করেছিলেন তিনি। আমরা ফুটবল ফেডারেশনের আকাঙ্ক্ষা অনুযায়ী যে 10 বছরের জন্য আমরা এটা পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিতে আমরা সম্মত হয়েছি। তখন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিল হাফিজউদ্দিন আহমদ। হাফিজউদ্দিন একদিন বলল যে একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করে যে কোনো কাজ দেবেন এবং সে সব কাজ করে দেবে, এই আপনি গ্যারান্টি পেতে পারেন। এটা আবার খুব মনে লেগেছিল। বলল কোনো হিসাবে হেরফের নেই, কোনো কাজের অনিয়ম নেই। ও যদি বলে আমি এই কাজটা নিলাম, সে কাজটা করতে হবে। সবচেয়ে বড় গুণই এটা বিরাট জিনিস। স্পোর্টসম্যানদের মধ্যে সবসময় এই এফিসিয়েন্সি পাওয়া যায় না, কিন্তু ব্যতিক্রম ছিল সাদেক হোসেন খোকা। কোনো প্লেয়ার কখনো দুস্থ হলে, কখনো কষ্ট পেলে, দারিদ্রের আঘাতে জর্জরিত হলে খোকা তার কিছু মানুষজন দিয়ে তাদের কাছে আর্থিক সাহায্য পাঠাচ্ছে। এটা আমি খুব ভালোভাবে জানি। অন্ততপক্ষে সে 50 লক্ষ থেকে 1 কোটি টাকা শুধু এই দুস্থ খেলোয়াড়, রোগে জর্জরিত খেলোয়াড়, নিডি খেলোয়াড় এদের পেছনে খরচ করছে। এটা আমি ক্রীড়াঙ্গনে আর কারো কাছে পাইনি। সেই জন্য আমি খোকার একজন গুণমুগ্ধ ভক্ত বলতে গেলে, যদিও খোকা আমার চেয়ে অনেক ছোট। ক্রিকেটের উন্নয়নেও তার অবদান সংশ্লিষ্টরা স্মরণ করেন।
আমাদের গর্ব জাতীয় দলের ক্রিকেটারদের ভবিষ্যৎ নিশ্চিতে আবাসিক ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগও তিনি নিয়েছিলেন। ক্রিকেটকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য এসব ক্রীড়া সংগঠন খেলোয়াড়রা অবদান রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর 8টি আসনের 7টিতেই পরাজিত হয় বিএনপির প্রার্থীরা। একমাত্র সাদেক হোসেন খোকাই পুনর্নির্বাচিত হন। পরের 5 বছর তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নিপীড়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ সংগঠিত করেন। যাত্রাবাড়িতে একটি প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে রক্তাক্ত মরণাপন্ন হয়েও রাজপথ ছাড়েননি, বরং নানা হুমকি উপেক্ষা করে আরও নিরবিচ্ছিন্নভাবে জনগণের কাতারে থেকে অন্যায় অনাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকায় ছিলেন। থেকে 2001 সালে ঢাকা মহানগরীতে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনকে তিনি প্রায় একক নেতৃত্বে এগিয়ে নিয়ে যান। এই সময়ে তার বিরুদ্ধে প্রায় 200 মিথ্যা মামলা হয়। এভাবে তিনি প্রতিবাদী জনতার অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন। 2001 সালে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। তিনি স্বল্প সময়ে জাটকা নিধন বন্ধ ও বেকারদের জন্য মৎস্য চাষ প্রকল্প বাস্তবায়ন করেন। তৃণমূল থেকে উঠে আসা রাজনীতি অন্তপ্রাণ সাদেক হোসেন খোকা প্রায় প্রতি বছরই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছেন জাতীয় রাজনীতিতে। প্রশাসনিক ক্ষেত্রেও দুদফায় গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব সুচারুরূপে পালন করে রাজধানীর সর্বস্তরের মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত। সম্পৃক্ত করেন সাদেক হোসেন খোকা। এখনই 100 বছরের একটা পরিকল্পনা এই রাজধানী শহরের জন্য কিভাবে গ্রহণ করা যায়, সকলকে সাথে নিয়ে সব সেবাকে অন্তর্ভুক্ত করে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মনে করি। বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে নগরীর উন্নয়নের নজির স্থাপন করেছিলেন সাদেক হোসেন খোকা। সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে নির্মিত গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের শুধু উদ্যোগ গ্রহণ নয়, নির্মাণ কাজও শুরু হয়েছিল তাঁর সময়ে, যার উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফ্লাইওভারটি নির্মিত হলে যাত্রাবাড়ি, সায়েদাবাদ, মতিঝিল, গুলিস্তান, দয়াগঞ্জ, ওয়ারী এলাকার অসহনীয় যানজট নিরসন সহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের সাথে যোগাযোগের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হবে। আমাদের অবকাঠামো খাতের দ্রুত বিকাশের জন্য সরকারি খাতের পাশাপাশি
বেসরকারি খাতের অংশগ্রহণও আজ জরুরি হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগে আরও বেশি করে উৎসাহিত ও আকৃষ্ট করবে বলে আমি আশাবাদী। OneEleven-এর সরকার কাজ বন্ধ না করলে আরও অনেক আগেই এই ফ্লাইওভার বাস্তবায়িত হতো এবং অর্থ খরচও কম হতো। আধুনিক ঢাকার আরেক নিদর্শন হাতিঝিল। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়িত এই অনন্য সাধারণ প্রকল্পটিও চূড়ান্ত হয়েছিল তার সময়কালে। 2002 সালে তার দায়িত্ব গ্রহণকালে নগরীর প্রায় সকল রাস্তাঘাট ছিল বিধ্বস্ত। ময়লা আবর্জনা অপসারণে দায়িত্বহীনতার কারণে নগরীর পরিবেশ বিষিয়ে উঠেছিল। মশার উপদ্রবে নগরবাসী ছিল অতিষ্ঠ। ডেঙ্গুর প্রাদুর্ভাবে শতাধিক প্রাণহানিও হয়েছিল। চরম নৈরাজ্য, অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে ডিসিসির প্রশাসনে চেইন অফ কমান্ড ছিল না। নগর ভবনে ছিল সন্ত্রাসীদের অবাধ নিয়ন্ত্রণ। উদ্ভূত পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের ব্যাপারে নগরবাসী, সরকার ও দাতা সংস্থার মধ্যে আস্থাহীনতা ও হতাশা তৈরি হয়েছিল। সাদেক হোসেন খোকার সময়কালে উক্ত নেতিবাচক ভাবমূর্তির আমূল পরিবর্তন হয়ে একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে। তার সময়ই জাপানের আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের প্রথম আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা শুরু করা সম্ভব হয়েছিল রাজধানীতে। I satisfied very much. This time we made a joint evaluation between that 4 Bangladesh member and 5 Japanese member, and all the joint evaluation member very deeply discussed about the present project state, and our final conclusion is that at the end of the project 2011 the project purpose will be achieved. This is a very good evaluation, and I am very happy. Those evaluation is not subjective, based on many data and information. We objectively that decided this. Always we Japanese want to cooperate with the Dhaka city people. আমাদের জাপানের বন্ধুরা, কর্তৃপক্ষ এবং আমাদের অফিসাররা মিলে একটা ইভ্যালুয়েশন করলেন। তাতে আমি বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী দিক থেকে বলবো যে আমরা খুব ভালো পজিশনে আছি। আর সবচেয়ে বড় কথা, এখানে প্রায় 100 কোটি টাকা দামের 127টা গাড়ি আমরা পাবো। তার মধ্যে 35টা কম্প্যাক্টার থাকবে, যেটা আমাদের দেশে এ পর্যন্ত কোনোদিন ব্যবহার করা হয় নাই। এটা একটা ময়লা বহনকারী নতুন, অনেক পরিমাণের গার্বেজ আমরা অ্যাট এ টাইম ক্যারি করতে পারবো। তার থেকে এই শহর যে দ্রুত পরিষ্কার বা অন্যান্য দেশে যে আধুনিক ব্যবস্থা, সেই ব্যবস্থা আমাদের এখানে নিশ্চিত হবে। রাস্তাঘাটের যথাযথ রক্ষণাবেক্ষণ ও প্রশস্তকরণের পাশাপাশি নগরীর শোভা বর্ধনের লক্ষ্যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় পরিকল্পিতভাবে সৌন্দর্য বৃদ্ধির কাজ হয়েছে। উন্নত রাস্তা, ভালো ফুটপাত, রাস্তার মাঝখানে ও পাশে মনোরম গাছগাছালি, ইন্টারসেকশনগুলোতে ফোয়ারা বা বিশ্বমানের স্কাল্পচার নগরীকে শিল্প সুন্দর এক নান্দনিক রূপ দিয়েছে। এই বেসরকারি এই উদ্যোগে এই যে কিছু সৌন্দর্য বর্ধনের, বিউটিফিকেশনের কাজ করছি, তা আমরা মনে করি যে এটা যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে একটা গৌরবজ্জ্বল যে দিকটা আর কি, এখানে এটা দেখলে বোঝা যায় যে একজন মুক্তিযোদ্ধা একটা চেজিং আর কি, কোনো কিছু টার্গেটের দিকে যাচ্ছে, এরকম একটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে এটাকে করা হয়েছে। এটা ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্মের এরা বুঝতে পারবে যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে বিষয়টা, এটা একটা সার্বজনীন, সব কিছুর মধ্যে আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকুক, এটা আমরা চাই।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নামে বহু সংখ্যক সড়ক ও স্থাপনার নামকরণ হয়েছে, যা জাতীয় ইতিহাস সংরক্ষণের এক অভিনব উদ্যোগ হিসেবে সব মহলে প্রশংসিত। আমাদের এই বর্তমান বাংলাদেশটা, বর্তমান প্রজন্মে যারা আছেন তারা হয়তো অনেকে মনে করেন এটা বোধহয় এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। এর পিছনে বহু আন্দোলন সংগ্রাম, বহু রক্তদান, বহু মানুষের অবদান এগুলি কিন্তু রয়েছে। এগুলিকে ইতিহাসে ধরে রাখার জন্য এবং শহর নগরবাসীর সামনে সবসময় তুলে রাখার জন্য এবং ভবিষ্যৎ ছাত্র সমাজ যারা আছে তারাও যেন এগুলি দেখে বুঝতে পারে, তাদেরকে এই বাংলাদেশটাকে ভালোবাসতে হবে, বাংলাদেশের সব কিছুকে ভালোভাবে দেখতে হবে, দেশটাকে গড়ে তুলতে হবে। এই বিষয়গুলো একটা একটার সাথে সম্পর্কিত। তাই সেই জন্য আমরা এই চত্বরটাকে এইভাবে করার চেষ্টা করেছি। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে নগরবাসীর পক্ষ থেকে বিপুল সংবর্ধনা দেয়া হয়েছিল সাদেক হোসেন খোকার উদ্যোগে। বাংলাদেশ যে ভিতর থেকে বদলাতে শুরু করেছে, সেই পরিবর্তনের প্রসব বেদনা যাদের কানে প্রথম পৌঁছেছে ডক্টর ইউনুস তাদের অন্যতম। বহুকাল পরে বাংলাদেশ লাভ করেছে তার মতো একজন প্রাজ্ঞ মানবদরদী অভিভাবক। ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে একজন আলোকিত মানুষ এবং লাখো মানুষকে আলোকিত স্বাবলম্বী মানুষে পরিণত করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে তিনি বাংলাদেশকে আলোকিত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি দীর্ঘজীবী হন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শান্তিকামী নাগরিকদের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এই স্বপ্নের ফেরিওয়ালা জনাব সাদেক হোসেন খোকা। তার বাক্যের ভেতর তিনি তার নিজের মহানুভবতা খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দুনিয়াকে দেখিয়েছি আমরা পারি। আমাদের ব্যবসায়ীরা আফ্রিকায় শিল্প কারখানা চালাচ্ছে, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, থাইল্যান্ডে শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। আরো বহু বিনিয়োগের জন্য মানুষ বসে আছে। এখনো আমরা বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে এগিয়ে আছি। আরো অনেক বেশি এগিয়ে যাবার ক্ষমতা আমাদের আছে। এই ক্ষমতাকে নষ্ট হতে দেবেন না। সকল দলের প্রতি আমার আবেদন জানাচ্ছি এবং প্রস্তাব দিচ্ছি, দুই জোট মিলে আপনারা একটা শান্তি চুক্তি স্বাক্ষর করুন। ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেও শান্তি চুক্তি হয়। আমরা রাজনৈতিক সংঘাত পরিহার করার জন্য শান্তি চুক্তি করতে কেন পারবো না? প্রস্তাবিত এই শান্তি চুক্তির আমি একটা তাৎক্ষণিক খসড়া দিচ্ছি। এক, আমরা দুই জোট একমত হলাম যে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমরা একমত হলাম যে নির্বাচনের পর উভয় জোট মিলে আমরা কোয়ালিশন সরকার গঠন করব। যেই জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে নির্বাচনে তার মধ্য থেকে প্রধানমন্ত্রী হবেন। অপর জোটের আসন সংখ্যা যাই হোক না কেন তার নেতা উপপ্রধানমন্ত্রী হবেন এবং মন্ত্রিসভায় তারা 1/3 সিট পাবেন। সাদেক হোসেন খোকার সময়ে রাজধানীতে 24টি নতুন ফুট ওভারব্রিজ, 21টি সরু রাস্তা প্রশস্তকরণ, কয়েকটি নতুন রাস্তা নির্মাণ, হকারদের পুনর্বাসনে বেশ কয়েকটি মার্কেট নির্মাণ, বাস টার্মিনাল সম্প্রসারণ ও আধুনিকায়ন, কবরস্থান সম্প্রসারণ ও উন্নয়ন, রাস্তা খোঁড়াখুঁড়ি শেষে দ্রুত মেরামতের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু, এছাড়া ক্লিনারদের জন্য আবাসিক কলোনি ও প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন ওয়ার্ডে 12টি আধুনিক কমিউনিটি সেন্টার ও 10টি শরীর চর্চা কেন্দ্র,
হিন্দু সম্প্রদায়ের জন্য শ্মশান ঘাট, নগরীর সবগুলো মন্দির উন্নয়ন, নগর জাদুঘর, দাতব্য চিকিৎসালয়, মাতৃসদন, নাট্যমঞ্চ, জিওগ্রাফিক ইনফরমেশন সেন্টার, জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র, ওয়ার্ডে ওয়ার্ডে সঙ্গীত বিদ্যালয় সহ অসংখ্য প্রতিষ্ঠান ও অবকাঠামো নির্মিত হয়েছে। তার সময়ে প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের অধীনে ক্লিনিক ও মাতৃসদন কেন্দ্রসমূহে গরিব রোগীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা চালু করা হয়। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও তার কর্মযজ্ঞের কারণে ঢাকা তখন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে সুন্দর ও সুশৃঙ্খল নগরীর স্বীকৃতি লাভ করেছিল। কর্মদক্ষতা আর জনসম্পৃক্ত রাজনীতির কারণে সাদেক হোসেন খোকাকে নির্বাচনে হারানো সম্ভব না, এমন তথ্যের কারণেই মেয়াদ শেষ হবার পর 4 বছর অবধি নির্বাচন দেওয়ার ঝুঁকি নেয়নি আওয়ামী লীগ সরকার। শেষ পর্যন্ত 2011 সালের 29 নভেম্বর নজিরবিহীনভাবে মাত্র 4 মিনিটে ঢাকা সিটিকে দ্বিখণ্ডিত করার বিল সংসদে পাশ করে অনির্বাচিত আমলাদের প্রশাসক হিসেবে বসানো হয়। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2011 সংসদে পাশ হলো। 5 দিনের মাথায় মাত্র 4 মিনিটেই নজিরবিহীনভাবে সংসদে পাশ হলো সিটি কর্পোরেশনকে দুভাগ করার বিল। প্রিয় ঢাকাকে বিভক্ত করার প্রতিবাদে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে। ঢাকাবাসীর মতামত না নিয়ে ঢাকার পরিবর্তন, প্রশাসনিকভাবে একে বিভক্ত করা অগণতান্ত্রিক স্বৈরাচারী আচরণ। সিটি বিভক্তির প্রতিবাদে পুরানো ঢাকার কোর্ট এলাকায় প্রতিবাদী মিছিলে পুলিশ ও ছাত্রলীগ একযোগে হামলা চালায়। পুলিশের নিশ্চিদ্র বেষ্টনীর ভেতরে সাদেক হোসেন খোকার মাথায় লাঠির এবং পায়ে ছুরির আঘাত করে দুষ্কৃতিকারীরা। কর্মদক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে সাদেক হোসেন খোকা আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। মেয়রের দায়িত্ব পালনকালে তিনি যুগপতভাবে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্বও পালন করেছেন। সাল পর্যন্ত ঢাকা মহানগর বিএনপির সভাপতি হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাদেক হোসেন খোকার সভাপতিত্বে রাজধানীতে শতাধিক মহাসমাবেশ হয়েছে। তার সাংগঠনিক দক্ষতায় প্রতিটি সমাবেশই জনসমুদ্রে পরিণত হয়েছে। সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব সাফল্যের সঙ্গে পালনের ধারাবাহিকতায় বর্তমানে তিনি দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। এই সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যেখানে জনগণ
মিটিং করে, মিছিল করে, তাদেরকে ধরে নিয়ে যায়, তাদেরকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে। এই পর্যায়ে কে আমরা কোন পদে আছি না আছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমাদের মানে সংসদীয় গণতন্ত্র যেটা আমরা গত 15 বছরে যে প্র্যাকটিসটা করে আসছিলাম, এইটাও বিভিন্ন কারণে আজকে দেশ সেখান থেকে সরে গেছে। আমাদের সকল রাজনৈতিক সচেতন মানুষকে এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার। শুধু বিএনপির ঐক্য নয়, দলমত নির্বিশেষে সকলেরই মানে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমি দেশের প্রতিমন্ত্রী, মন্ত্রী, এমপি, মেয়র সবকিছু অনেক কিছু দায়িত্ব আমি পালন করেছি। তা চিরদিন আমি একাই সব দায়িত্ব পালন করবো? এরা আমাদের নতুন প্রজন্ম, নিউ জেনারেশন, তাদেরকে তো আসতে হবে। রাজধানীতে সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়ন ও অটুট রাখার জন্য তার বিরামহীন চেষ্টা দেশব্যাপী দৃষ্টান্ত তৈরি করেছে। কর্মী অন্তপ্রাণ এই রাজনীতিক রাজপথে কর্মীদের আগলে রাখার চেষ্টা করেছেন সব সময়। গুম খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের পাশেও তিনি দাঁড়িয়েছেন সবার আগে। বন্ধুবৎসল সাদেক হোসেন খোকা কথা বলেন কম, কারণ তিনি কথায় নয়, কাজে, সন্ত্রাসী নয়, শান্তিতে, বিভেদে নয়, ঐক্যে, প্রতিহিংসায় নয়, সহ অবস্থানমূলক সম্প্রীতিতে বিশ্বাসী। এখন একথা সবাই স্বীকার করেন দেশের জনকল্যাণমুখী রাজনীতির পরীক্ষিত নেতা সাদেক হোসেন খোকা। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কোনো কোনো মহল তাকে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ থেকে বঞ্চিত করার নানামুখী চেষ্টা করেছে। প্রথমে দুর্নীতির অভিযোগ এনে মিথ্যা মামলা দিয়ে নির্বাচনে অযোগ্য করার চেষ্টা চলছে। তাকে বেল দিয়েছে এবং তার বিরুদ্ধে যে কেস হয়েছে সেটা স্টে করে দিয়েছে। এর আগে তার ওয়াইফের অ্যাপ্লিকেশনে অলরেডি ওয়াইফকে স্টে করে দিয়েছিল এবং তার ছেলে এবং মেয়েকে চার্জশিট থেকে বাদও দিয়ে দিয়েছে। এখন ওনাকে শুধু রেখেছিল, সেটা 16 তারিখে ফিক্স করেছে। ইন দ্য মিন টাইম কেস স্টে করে দিয়েছে, ওনাকে বেল দিয়েছে। অথচ সাদেক হোসেন খোকা তার পূর্বপুরুষের কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পত্তি পেয়েছেন। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের সৈয়দপুরে। দেশের প্রথম স্টিল বডি লঞ্চের মালিক ছিলেন তার পিতা ইঞ্জিনিয়ার এম এ করিম। জন্ম মুন্সিগঞ্জে হলেও তার শৈশবেই এম এ করিম পরিবার স্থায়ীভাবে চলে আসেন রাজধানী ঢাকায়। তার পিতা এম এ করিম ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, যে সদস্য পদ উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন। দানবীর হিসেবে দেশব্যাপী সাদেক হোসেন খোকার বিশেষ সুনামের কথাও অনেকেই জানেন। শিক্ষা, চিকিৎসা, বিয়ে এবং বিভিন্ন ধর্মীয় সামাজিক উৎসবে তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সহায়তা দিয়ে আসছেন। আমাদের যে ত্রাণ শিবিরগুলি খোলা হয়েছে, এটা সিটি কর্পোরেশনের পরিচালনায় হচ্ছে এবং সেখানে আমরা 2 বেলায় তাদেরকে মানে 2 বেলা খাবারটা নিশ্চিত করেছি, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, সেখানে টয়লেট ফ্যাসিলিটি যেগুলি দরকার সেগুলি মানে পরিচ্ছন্নতার কার্যক্রমটা ঠিক রাখা, সিকিউরিটিটা ঠিক রাখা, এই কয়টা বিষয় আমরা নিশ্চিত করেছি এই পর্যায়ে।
সাদেক হোসেন খোকার স্ত্রী মিসেস ইসমত আরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ MSS ডিগ্রি অর্জন করেন। এই দম্পতি 3 সন্তানের জনক জননী। তাদের একমাত্র মেয়ে শারিকা সাদেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে অনার্স ও মাস্টার্স শেষে যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটি থেকে MA ডিগ্রি সম্পন্ন করেন। বড় ছেলে ইশরাক হোসেন যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স সম্পন্ন করেছেন। সাদেক হোসেন খোকার কনিষ্ঠ পুত্র ইশফাক হোসেন বর্তমানে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধ্যয়ন করছেন। এমন একজন জনপ্রতিনিধির কথা কল্পনা করুন, যিনি সুখে দুঃখে বিপদে আপদে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে সব সময় এসে দাঁড়ান। দিন রাত কিংবা মধ্যরাত যখনই ডাক পড়েছে তখনই ছুটে এসেছেন তার প্রিয় এলাকাবাসীর কাছে। শৈশব থেকেই সাদেক হোসেন খোকা সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে আসছেন বলে জানান স্বজনরা। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও পুরান ঢাকার নিমতলিতে আগুন লাগার পর মাঝরাতে সবার আগে বিপন্ন মানুষের কাছে ছুটে গিয়েছিলেন সাদেক হোসেন খোকা। এতে অন্য কোন সংস্থা, আর্মি, সিটি কর্পোরেশন, তাদেরও যদি সহায়তা লাগে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেই ব্যাপারে যোগাযোগ করব। ঢাকাবাসী মাত্রই জানেন একজন বিরল জনবান্ধব মানুষ হচ্ছেন সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকা এখন মারাত্মক ব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে বেঁচে থাকার লড়াই করছেন। সেই সংগ্রামেরই অংশ হিসেবে তাকে মাতৃভূমি ছেড়ে চিকিৎসার জন্য যেতে হয়েছে আমেরিকায়। কিন্তু কার্যত তার আজ দেশে ফেরার পথ রুদ্ধ। যে দেশের উত্থানে ও স্বাধীনতার সংগ্রামে জীবন বাজি রেখে দুঃসাহসিক সব গেরিলা অপারেশনে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি আজ
ভৌগোলিক সীমানার বাইরে, কিন্তু তার হৃদয়ে জুড়ে বাংলাদেশ। চিকিৎসা নিচ্ছেন দেহের, কিন্তু মন জুড়ে প্রিয় মাতৃভূমি। আজকের যে আন্দোলন, এটা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনে প্রতিটি সচেতন মানুষের ঝাঁপিয়ে পড়া, অংশগ্রহণ করা একটা পবিত্র দায়িত্ব বলে আমরা মনে করি, আমি অন্তত মনে করি। আর সেই দায়িত্ববোধ থেকে আমার যখনই একটু আমি সুস্থ হব বা আমার ডাক্তারের পরামর্শ পাবো, অবশ্যই আমি বাংলাদেশে যাব এবং সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো, এতে কোনো সংশয় নাই।